আপনাদের যারা আমার শ্রোতা দর্শক এবং শুভনুধ্যায়ী যারা আমার ভিডিও আপনারা দেখেন অনুসরণ করেন সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে 2026 সালের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকেই কিন্তু ওই আমার যে ভিডিও তার নিচে যে কমেন্টস বক্স ওখানে শুভেচ্ছা জানিয়েছেন এবং একই সঙ্গে অনেকে এই মেসেঞ্জারে দেখলাম যে আপনারা শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ দিই, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অনেকেই আমাকে মনে করেন, অনেকেই আমাকে স্মরণ করিয়ে দেন এবং আমাকে শুভেচ্ছা জানান। আমিও তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাইলাম যে 2026 সাল আপনাদের জীবনে বয়ে নিয়ে আসুক অপার সুখ, সমৃদ্ধি এবং অবশ্যই শান্তি। আসলে সুখ এবং শান্তি এই দুইটা জিনিস একেবারে পারস্পরিক খুবই রিলেটেড। আপনি যদি সুখী না হন তাহলে শান্তি কীভাবে অনুভব করবেন? আবার আপনি জীবনে যদি শান্তি না পান তাহলে সুখ সেটাও তো উপভোগ করা যায় না, তাই না? কিন্তু তবুও দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন টার্ম, যেমন আপনার অনেক টাকা পয়সা আছে, মানসিকভাবে আপনি একটা সুখ অনুভব করছেন, বাট অ্যাট দ্য সেম টাইম জীবনে বহু এমন ঘটনা আছে যে আপনি কিন্তু একই সঙ্গে অ্যাট দ্য সেম টাইম আপনি শান্তি অনুভব করছেন না। 2026 সাল সুখ এবং শান্তি দুইটা পারস্পরিক অনুঘটক হিসাবে একসঙ্গে আপনাদেরকে সুখীময় জীবন, শান্তিময় জীবন দান করুক, যেন সুখ শান্তির সাথে অ্যাডজাস্ট থাকে, আবার শান্তি সুখের সাথে অ্যাডজাস্ট থাকে। 2025 সালে অনেকের জীবনে অনেক উত্থান পতন ঘটেছিল, অনেক দুঃখময় বেদনাময় স্মৃতি হয়তো ছিল, সেগুলো ভুলে যাবেন এবং একই সঙ্গে অতীতের অভিজ্ঞতা থেকে, অতীতের ভুল ত্রুটি থেকে আপনার শিক্ষা লাভ করে সামনের দিকে এগিয়ে যাবেন। আমি নিজেও যখন আমার জীবনের পিছন দিকে ফিরে তাকাই, একেবারে শৈশব কৈশোর থেকে আমি যখন চিন্তা ভাবনা করি, আমি কিন্তু মাঝে মাঝে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করি যে আমার গোটা জীবনে আসলে কী হলো, কোথায় আমি কি করছিলাম। আমি আমার অতীত জীবনের অনেক ঘটনা যেগুলো মনে পড়লে হাসি পায় এবং ভাবি যে আমি এই সমস্ত কর্মকাণ্ড কীভাবে করছিলাম, অথবা হয়তো অনেক কথা, অনেক আচরণ, অনেক কিছু যেগুলো আমাকে কিন্তু ভাবায়, তাড়িত করে যে আমি কীভাবে ওই সমস্ত কাজকর্ম করছিলাম। এবং তখন কি মনে হয় জানেন? তখন মনে হয় নতুন করে যদি আর একটা জীবন পেতাম তাহলে এই ভুল ভ্রান্তিগুলো না করে সামনের দিকে এগোতাম, যেটা আসলে কার্যত অসম্ভব। কারণ তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আমার নতুন করে আবার জন্ম হলো, আমি আবার শৈশব থেকে শুরু করলাম, দেখা যাবে হয়তো হুবহু ওই ভুল আমি করলাম না, কিন্তু অনেক ভুল আমি কিন্তু করব, এটাই। এবং দিস ইজ হিউম্যান লাইফ, এটাই মানুষের জীবন এবং এগুলো নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকতে। এবং তাহলে কারো জীবনে যদি ভুল ত্রুটি অথবা অন্যায় এগুলো যদি কিছুটা না থাকে তাহলে সে যে আসলে সঠিক পথে আছে এটা কিন্তু বুঝতে পারে না। আর অন্ধকার আছে বলেই সে না আলোর এত কদর, তাই না? অর্থাৎ সারাটা রাত প্রচণ্ড রকম অন্ধকার, সকালে যখন পূর্ব দিকে সূর্য উদিত হয় তখন কিন্তু মনটা ফুরফুরে হয়ে ওঠে। এই যে ক্যানাডাতে আমি আশ্চর্য হই, দিনের পর দিন সূর্য থাকে না, দিনের পর দিন খালি বরফ আর বরফ আর বরফ, মানে এত বরফ, সূর্যের কোনো দেখা নাই। তখন কিন্তু বাংলাদেশের সেই রৌদ্র করজ্জ্বল সেই দিনগুলোর কথা মনে পড়ে। এমনকি এই যে শীতের সময় যখন 2-4 দিন তো অবশ্যই সূর্য টুর্য থাকে না, যেমন শুনলাম যে বাংলাদেশে শৈত্যপ্রবাহ হচ্ছে এবং 2-3 দিন নাকি সূর্য দেখা যায়নি। তো অবশেষে নিশ্চয়ই দেখা গেছে, এবং যখন দেখা গেছে তখন আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন যে সূর্যের কতটা প্রয়োজনীয়তা এবং এই রৌদ্র করজ্জ্বল যে সকালবেলা তার কত প্রয়োজনীয়তা, তাই না? সকালবেলায় উঠে আপনারা কিন্তু সবাই কী করছেন? আপনারা রৌদ্রে বেরিয়ে গেছেন, আর যারা কাজকাম করেন তারা তো অফিস আদালতে ছুটে গেছেন, তারা তো আর রৌদ্রের সৌন্দর্য উপভোগ করার মতো সময় আপনাদের নাই। আর তখন আপনারা অনুভব করেন, নস্টালজিক হয়ে যান, যখন আপনারা ছোট ছিলেন তখন অবশ্যই সকালবেলাতে আপনারা এই শীতের সকালে আপনারা নিশ্চয়ই রোদ্দুর পোহাতেন নাকি? আমাদের শৈশবকালটা বা কৈশোর জীবনটা খুব কী ছিল,
উদ্দীপনাপূর্ণ ছিল, খুব দুরন্ত ছিল, অনেকটা ওই যে শরৎচন্দ্রের যে ইন্দ্র নামক চরিত্র আছে না, ইন্দ্র, আপনারা নিশ্চয়ই শরৎচন্দ্রের যে শ্রীকান্ত যে উপন্যাস নিশ্চয়ই পড়ছেন, এবং সেখানে ইন্দ্র নামে একটা চরিত্র আছে। ইন্দ্র ছিল প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড দুরন্ত, রাতের বেলা একা একা চলাচল করতো। আমরা আমাদের এই বয়সে এসে আমরা যখন আমাদের সেই কৈশোর জীবনকে আমরা যখন দেখি আর কি, মানে স্মরণ করি, তখন দেখি আমাদের জীবনের সাথে ইন্দ্রের জীবনের কোনো তফাৎ নেই। আমরা এই শীতকালে ঠিকই ওই সকালবেলায় উঠে রোদ্দুর খালি পোয়াতাম না, তখন যে গাঁও গ্রাম খেজুর গাছ কাটতো, তাই না, খেজুর গাছ কাটতো, আমরা কিন্তু ওই যে খেজুর গাছ যারা কাটতো তাদের বাড়িতে গিয়ে হাজির হতাম, এবং তারপরে যে গ্লাস নিয়ে হাজির হতাম, এবং অবশ্যই গ্লাস নিয়ে হাজির হতাম। তারপরে গ্লাসে তারা ওই যে দিত, রস দিত। আমাদের বাড়িতে এই খেজুর গাছ কাটতো না, বাট পাশের বাড়িতে কাটতো, তো গ্লাস নিয়ে কিন্তু বসে পড়তাম আমরা, ওই যে ছেলেফেলে যেগুলো আছে সবাই মিলে, এবং এই খেজুরের রস খাওয়ার জন্য কী ব্যবহার করতাম জানেন? ওই যে পাট খড়ি আছে না, পাট খড়ি, ওইটা নল হিসেবে ব্যবহার করতাম। তো এইসব দিন চিন্তাই করা যায় না, তাই না? নট অনলি দ্যাট, আবার কি করতাম মনে করেন যে তারপরে যে গুড় জ্বালাতো, তাই না, গুড় জ্বালানোর পরে ওই যে লাস্টের দিকে এসে যখন গুড় হয়ে যেত, তখন আমরা আবার বসে থাকতাম যে কখন ওই গুড় তাদের ঠিলের মধ্যে, মানে ঠিলা তো বোঝেন, ওই যে মাটির যে হাড়, তো ওর মধ্যে ওই যে ওই গুড় ঢুকাতো, আর কিছু গুড় আমরা যারা পোলাপান ছিল, মানে ছেলেফেলে, তাদেরকে কিন্তু কি করতো, ওই গুড় কিন্তু কিছুটা আমাদেরকে দিত, আমরা সেগুলো কিন্তু চেটে ফুটে খেতাম। এই যে কী যে আনন্দ পেতাম। এবং শুধু কি তাই, এরপরে বের হয়ে যেতাম, যদি স্কুল না থাকতো, স্কুল থাকলে তো স্কুলে যেতাম, তবে নর্মালি শীতের সময় তো স্কুল থাকতো না, কারণ মনে করেন ডিসেম্বরের 15 তারিখের পর থেকে তো আর স্কুল থাকতো না, কারণ ততদিনে বার্ষিক পরীক্ষা হয়ে যেত। অর্থাৎ অবারিত দিন, অবারিত ছুটি, অবারিত মুক্তি, অবারিত স্বাধীনতা, একেবারে মুক্ত বিহঙ্গের মতো যা ইচ্ছে খুশি করে বেড়াতাম। এরপরে কী করতাম জানেন? এখনও মনে পড়ে, হাসি পায়, এবং এখন অনেকটা অপরাধ বোধও মনে হয়। সেটা কি জানেন? ফণী মনসা গাছ আছে না, ফণী মনসা গাছের যে আঠা, সাদা সাদা আঠা, ওইগুলো জোগাড় করতাম, জোগাড় করে ওইটা জ্বালিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে তারপর ওইটাকে একটু ওই যে আঠা বানাতাম, বুঝছেন? আঠা বানিয়ে তারপরে একটা লাঠিতে ওই আঠাগুলো লাগাইতাম, লাগিয়ে তারপর কী করতাম, খেজুর গাছে উঠতাম, উঠে ওই যে যেখানে নলি লাগানো থাকতো না, ওই নলির ওই জায়গায় উপরে ওই জায়গায় রেখে আসতাম। কেন জানেন? কারণ ওই যে পাখি এসে পড়তো না ওই রস খাওয়ার জন্য, ওইগুলো এটার উপরে বসলে পরে সাথে সাথে আঠায় লেগে ধপাস করে নিচে পড়তো, এবং তারপরে সে পাখি ধরতাম। এবং এইগুলো করতে গিয়ে কিছু পাখি তখন যে মেরে ফেলি নেই তা না, মারা গেছে, কারণ এত বেশি আঠায় জড়িয়ে গেছে। মানে ওইগুলো যে আসলে আমরা মেরে ফেলতাম ইচ্ছা করে তা না, জাস্ট মজার জন্য এটা করতাম, কিন্তু এটা করতে গিয়ে সবসময় মারা যেত তা না, ওই কিছুক্ষণ নিয়ে খেলাধুলা করে তারপর ছেড়ে দিতাম। কিন্তু কিছু ক্ষেত্রে হতো কি, এত বেশি আঠা জড়িয়ে যেত যে আমরা ওই আঠাগুলো ওদের শরীর থেকে পরিষ্কার করতে পারতাম না, আর তখন স্বাভাবিকভাবে আর উঠতে পারতো না, ফলাফল কি মারা যাবে, তাই এগুলো করতাম। তারপরে মনে করেন যে ওই মুরগির খোপ থেকে ডিম চুরি করে নিয়ে গিয়ে তারপরে কী করতাম, মাঠে মানে একটা বাগানের কোনায় মাঠে গিয়ে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে ডিম দিয়ে সিদ্ধে করতাম আর কি, তারপর খেতাম। ওই আরও সাথে বন্ধুবান্ধব তো আছে, সবাই মিলে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখন এই যে শীতের মধ্যে কত সতর্ক, ঠান্ডা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, সেটা লাগবে, কিসের কি ঠান্ডা। ওই সময় এই কঠিন শীতের মধ্যেও মনে করেন 12টা একটার দিকে গিয়ে, মানে 12টা সাড়ে 12টা, সারা মাঠ ঘাট চষে বেরিয়ে এখানে ওখানে ঘুরে যা ইচ্ছা খুশি করে, বুঝছেন, যা ইচ্ছা খুশি করে তারপর কী করতাম, ঠান্ডার মধ্যে ঠান্ডা পানিতে পুকুরে তো চাপাইতাম। যেখানে এখন ওই সমস্ত পুকুরের পানিতে একটা ডুব দিতে গেলে 10বার চিন্তা করব, কিন্তু তখন কিন্তু ওই ঠান্ডা পানিতে দিব্যি ঝাঁপাইতাম, তারপরে ওই পানির মধ্যে খেলাধুলা করতাম। তাও কি মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টাও, কিসের কি ঠান্ডা তো লাগতো না। তারপর ওই ঠান্ডার মধ্যে বেশি ঝাঁপাঝাঁপি করলে বাড়িতে আবার মাছ দিবে, এই জন্যে মানে কী করতাম, চোখ লাল হয়ে যেত না, তো চোখ লাল হইলে ওই পুকুর থেকে উঠে ওই
এই কি কচুর পাতা আছে না, কচুর পাতা চোখের উপরে দিয়ে ওই সূর্যের দিক তাকিয়ে থাকতাম। তখন এরকম বলতো যে এরকম তাকিয়ে থাকলে ওই যে ওই চোখের উপরে ওই পাতা তা সূর্যের দিকে তাকালে চোখ নাকি লাল কমে যায়। কিসের কি কমতো না জানি না, বাট ওইগুলো করতাম, এগুলো কিন্তু করতাম। এবং আর একটা দুর্দান্ত কাজ করতাম যেটা এখন মনে পড়লে খুব মানে হাসি পায়। কেন হাসি পায়? কারণ ওই কাজটা করতাম চুরি মানে কীরকম জানেন? তখন এই যে মাঠে ঘাটে অনেক ওই যে ইয়ে হতো, এই মটরশুঁটি, হ্যাঁ। তো আপনারা নিশ্চয়ই মটরশুঁটি এখন খান, তাই না? তো ওই মানুষজন খেতে মটরশুঁটি লাগাতো না, তা আমরা ওই কয়েকজন ফুলাফান দল বেঁধে, আমাদের একটা গ্রুপই ছিল, এই কাজ ছিল এখানে যাওয়া ওখানে যাওয়া ঝামেলা করা। তো মটরশুঁটির মধ্যে মনে করেন কোনো খেতে মটরশুঁটির মধ্যে গিয়ে পড়ে মটরশুঁটি তুলে নিয়ে এনে তারপর ওইগুলো খাওয়া। আর মটরশুঁটির মালিক যখন দিত তাড়া, তখন স্যাটা প্যাটা করে ওখান থেকে দিতাম দৌড় দিতাম। এতে কোনো ইয়ে নেই। একবার একটা খেতে এরকম কয়েকজন মটরশুঁটি খাচ্ছিলাম, তারপরে ধরা পড়ে গেলাম মালিকের কাছে, বুঝছেন? মালিক তারপরে বিচার বসালো কি জানেন? বললো, যাই তোমরা কি করবা, কান ধরে উঠবস করবা এবং বলবা যে আর কখনো চুরি করবা না। আমরা সবাই হাসতে হাসতে কান ধরে উঠবস করলাম, হাসতে এখন চিন্তা করি যে হায় রে, কান ধরে উঠবস করলাম তো আবার হাসতে এটা কোন ধরনের কথা? এটা তো অপমানের ব্যাপার। কিন্তু তখন এটা মনে হয়নি, এখন চিন্তা করি কী কাণ্ড। তখন এটা হাসতে এবং তাই বলে কি চুরি ছেড়ে দিয়েছিলাম ওই মটরশুঁটি খেতে গিয়ে? এটা না, পরের দিন আবারও গেছি। কিসের কান, আবার কান ধরবে, সমস্যা কি? তখন তার মান ইজ্জত বোধ ছিল না। কান ধরলে যে ইজ্জত যায় ভাই, এই জ্ঞানটাও তো থাকতে হবে, তাই না? তো যাই হোক, মানে নস্টালজিক হয়ে অনেক কিছু বললাম। আরও অনেক ঘটনা আছে জীবনে, যেগুলো এখন মনে পড়লে মনে হয় যে ধর এই জীবনটা এই যে পরিস্থিতিতে আসছি, এর থেকে ওই জীবনই তো ভালো ছিল। কোনো চিন্তা নাই, ভাবনা নাই, সারাদিন বসে টো করে ঘোরা, এইটা করা ওইটা করা সেটা করা। ও হ্যাঁ, গুলতি দিয়ে পাখিও মারতাম। একবার কি হয়েছে, একটা বরই, এখন তো ওই যে বরই টরই হয়, তাই না? তো বরই গাছে তখন ওই যে ছোটো যে টুনটুনি পাখি আছে না, ওই টুনটুনি পাখি প্রচুর পড়তো এবং চড়াই পাখি পড়তো, হ্যাঁ। গাঁও গ্রামের মানুষ তো, এই জন্যে ঘটনাগুলো এরকম, মানে পুরো শৈশব যৌবন এগুলো সবই, মানে শৈশব যৌবন না, শৈশব কৈশোর এগুলো গাঁও গ্রামেই কেটেছে, হ্যাঁ। তো গলতি নিয়ে এখন এই পাখি মারা শুরু করছি। তো একবার ওই রকম একটা ওই যে টুনটুনি পাখি, ছড়াই পাখি না, টুনটুনি, ছোট্ট যে টুনটুনি পাখি, এই কাজটাও করতাম। ওই বিভিন্ন গাছে টুনটুনি পাখি ছোটো বাসা বাঁধতো। আমরা কী করতাম, ওই বাসার মধ্যে ডিম আছে কিনা খুঁজতাম, এবং অনেক ক্ষেত্রে ডিম পাইতাম। ওই যে ওই ডিমগুলো তো ছোটো টিকটিকির ডিমের মতো আর কি, কিন্তু এগুলো নষ্ট করতাম না, আবার রেখে দিতাম। যাই হোক, একদিন একটা মর্মান্তিক ঘটনা ঘটাই, যেটা আমাকে খুব দুঃখ দেয়, এবং অতঃপর আমি কিন্তু পাখি আর মারি নাই কোনো দিন। সেটা হলো, ওরকম একটা পাখি বসে আছে ওই বরই গাছে, আমি গুলতি মারছি, পাখিটার ঠিকই লেগে পড়ে গেছে। মনে করেন যে হাতের টিপ এত মারাত্মক ছিল যে সবসময় পাখি পড়তো তা না, হয়তো 10টা মারলে হয়তো একটা লাগতো এরকম। তো তিনি একবার মারছি, পড়ে গেছে ছোট্ট পাখিটা, তাই না? ডানা ঝাপটাতে নিচে এসে পড়ে এত ছটফট করে, তারপর আমি ধরলাম, কিছুক্ষণ পরে মারাই গেল, এবং খুব দুঃখ লাগলো আমার। হায়, এত সুন্দর পাখিটা মরে গেল। সেদিন থেকে প্রতিজ্ঞা করলাম, দূর আর পাখি মারবো না। হ্যাঁ, তখন বয়স অল্প, তারপরেও কিন্তু এই প্রতিজ্ঞা আমি করলাম যে না, এ পাখি মারবো কেন, ও তো কোনো অপরাধ করেনি, খামা করে মারলাম কেন? মানে তখন কিন্তু অপরাধ বোধ জাগতেছিল, এবং অতঃপর কিন্তু আর কোনো দিন পাখি মারিনি। এবং ওই যে আগেই বলছিলাম না যে খেজুর গাছে ওই যে আঠাওয়ালা কাঠি লাগিয়ে পাখি ধরতাম, ওটা আর ধরতাম না। কারণ বিশেষ করে ফিঙ্গে পাখি ধরা পড়তো, হ্যাঁ। এখন আপনারা অনেকে ফিঙ্গে পাখি চিনেন কিনা জানি না, ফিঙ্গে পাখি বেশি ধরা পড়তো, ফিঙ্গে এবং শালিক। তো দুইটা পাখি তো খুব সুন্দর, তাই না? তো এত সুন্দর পাখি আমি কাঠি দিয়ে মারবো, কিন্তু ওই যখন মারতাম তখন কিন্তু ওই তাদের মারবো না এরকম না, এই ছোট্ট টুনটুনি পাখিটাই বস্তুত আমাকে খুব ক্লিক করে, এবং তারপর থেকে ওদেরকে আর ধরতাম না। যাই হোক, নতুন বর্ষের প্রথম দিনে
আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। জাস্ট কিছু নস্টালজিক হয়ে পড়ছিলাম, এই জন্য শৈশবের কিছু স্মৃতি, কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং নিশ্চিতভাবে বুঝতে পারেন যে প্রচণ্ড রকমভাবে সেই শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের সেই ইন্দ্রের মতো ভয়ঙ্কর রকমভাবে দুরন্ত ছিলাম। হ্যাঁ, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। দল বেঁধে খালে গিয়ে পড়তাম, তারপরে যে মাছ ধরতাম, বিশেষ করে যে চিংড়ি, এখন যেটাকে বলা হয় বাগদা চিংড়ি, তাই না? তো এখন তো যে বাংলাদেশে ঘের ভেড়ি হয়ে গেছে, তখন তো আর ঘের ভেড়ি ছিল না, এড়া ছিল। তো আমরা কিন্তু দল বেঁধে ওই খালের মধ্যে নেমে হাত দিয়ে ধরতাম বড় বড় চিংড়ি। চিন্তা করতাম, হায় হায় হায়, এ কি দিন ছিল। সেই দিনগুলো হেলে আসলাম, তাই না? তখন এই যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা গান আছে না, আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি, বাঁশি কই আগের মতো বাজে না। আসলেই তো তালপাতার বাঁশি না কিনি, অন্তত ওই বাঁশের ডগার কিছু বাঁশি তো বিক্রি হতো, আসলেই তো ওইগুলো এনে তো বাজাতাম, এবং তখন খুব ভালো লাগতো, তাই না? কিন্তু এখন তো ওই বাঁশি তো বাজে না, ওই বাঁশি তো পাওয়াও যায় না। বাংলাদেশে এখন তো বাঁশি হারাম, বাঁশি হলো শয়তানের শব্দ। এবং এখন আমি চিন্তা করি যে ওই ধরনের দুরন্ত জীবন ছিল। তারপরে পড়াশুনোর ক্ষেত্রে একেবারে ক্লাস 6-7 থেকে আমি ওই টেক্সট বুকের বাইরের বই পড়াশুনো শুরু করি, আমার এখনও মনে আছে। এবং আজকের যে আমার মানসিক বা সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপ, এগুলো নির্ধারিত হয়ে গেছিলো ক্লাস 6-7 থেকেই। কারণ যেহেতু তখন থেকে আমি সাহিত্যের পাঠ আমি শুরু করি, অর্থাৎ টেক্সট বুক বইয়ের বাইরে পড়াশুনো শুরু করি। এবং এই তরুণ বয়স হতে হতে পৃথিবীর অধিকাংশ নাম করা যে সাহিত্যিকের বই অনেকটা পড়ে ফেলি। যেমন এই যে লিও টলস্টয়, তাই না, আন্তন চেখভ, তারপরে আমেরিকান বরিস পাস্তরনাক, তারপর পার্ল এস বাক, তারপরে ফরাসি ওই যে গুগল, গিদা মোপাসা, আন্তন চেখভ, এটা তো আবার যে রুশ। এরকম বহু বহু মানে সাহিত্যিকের নাম বলা যাবে, আমার ঠিক এখন মনেও আসতেছে না। দস্তয়েভস্কি। এর মধ্যে একটা বই আমাকে খুব নাড়া দেয়, সেটা কোনটা জানেন? পার্লেস বাকের দি মাদার অর্থাৎ মা নামের একটা তার ছিল, উপন্যাস ছিল। এইটা পড়ার পর, তখন আমি যুবক, এইটা পড়ার পর আমাকে খুব নাড়া দেয়। এবং এইটা ছিল পার্লেস বাকের চাইনিজ যে সোসাইটি, তার উপরে লেখা যে বই, এবং এটা আমাকে খুব নাড়া দেয়। এবং আমাকে জীবনে নাড়া দেয় ওয়ার্ডসওয়ার্থের কবিতা। প্রথম যখন ওই যে স্কুলে ড্যাফোডিল পড়ি ক্লাস 9-এ, তখন ড্যাফোডিল কবিতাটা ছিল। এই ড্যাফোডিল কবিতা আমাকে মারাত্মকভাবে নাড়া দেয়। এবং তখন আমি দেখি এই ড্যাফোডিল কবিতার যে বিষয়গুলো আছে, এইগুলো আমার জীবনের সাথে মিলে যায়। তারপর পৃথিবীর বিভিন্ন দেশে বহু জায়গায় ঘুরলাম, বহু কিছু করলাম। ভাই, সত্য কথা বলতে কি, বাংলাদেশ যদিও এখন আর সেই সুজলা সুফলা শস্য শ্যামলা আত্মভোলা মানুষের দেশ নাই, বাংলাদেশের মানুষ হয়ে গেছে প্রচণ্ড রকমভাবে মানে কি বলা যায়, ধর্মান্ধ, তাই না? কিন্তু সেই বাংলাদেশ ছাড়া এই যে আমেরিকা, এই যে কানাডা, এই যে ইউরোপ, কোথাও আমাকে মানসিকভাবে শান্তি দেয় না, কোথাও না। এবং আমি আশ্চর্য হয়ে মাঝে মাঝে ভাবি, এই কানাডায় অথবা আমেরিকা অথবা এই যে ইউরোপে, এই বরফের মধ্যে কে আসে এখানে, মানে এখানে থাকে কী জন্যে, এটা তো আমার মাথায় ঢোকে না। এবং বস্তুত তখনই এই দেশের প্রতি যে ভালোবাসা, এটা আসলে বিদেশে না গেলে এটা কিন্তু আসলে তৈরি হয় না। এবং আমার মধ্যে দেশের প্রতি ভালোবাসা তৈরি হয় কেন জানেন? আমি বিভিন্ন উপলক্ষে আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, ইউরোপে গেছি। যখন আমি এই সমস্ত দেশে গেছি, বিশেষ করে 2001 সালের কথা আমার মনে পড়ে, একটু বলতে হবে, জাস্ট ভিডিও বড় হলেও এখন শেষ করব, কিন্তু এই ঘটনাটা আমাকে বলতে হবে। আমি বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যাচ্ছিলাম 2001 সালে, ওই টুইন টাওয়ারে ওই হামলার জাস্ট কিছুদিন আগে আর কি, জুলাই মাসে। তো আমি তখন এয়ারোফ্লোট বিমানের ফ্লাইট ছিল, তো আমি ওই এয়ারোফ্লোট বিমানে আমি গেছি। তো এটা তো মস্কোতে তখন করে, মস্কোতে ট্রানজিট করে। তো মস্কোতে যখন নামছি, তখন দেখি যে ওই বিমানের
বিমানবন্দরের চতুর্দিকে খালি বাংলাদেশি পোলাপান, অল্প বয়সে পোলাপান, 21, 22, 23, 24, 25। আমি চিন্তা করলাম ঘটনা কি, এত বাংলাদেশি পোলাপান এখানে কেন? কারণ ওই 1991 সালে ওই সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এবং একই সাথে ওই যে দুই জার্মানি যে একত্রিত হলো না, ওই চান্সে তখন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ দালালদের মাধ্যমে এই রাশিয়াতে এসে তারা ডাঙ্গা পথে ওই হাঙ্গেরি টাঙ্গেরি রুমানিয়া হ্যান ত্যান দিয়ে ইউক্রেন ট্রেন দিয়ে তারা কিন্তু যে ওই ইয়েতে পশ্চিম ইউরোপে যাইতো। তো 2001 সালে তখনও ওই ফ্লোটা কিন্তু ছিল। এখন হঠাৎ করে ইউরোপীয় ইউনিয়ন, তখন নাম ছিল না, ইইউ নাম ছিল তখন, ইউরোপীয় ইউনিয়ন, ইইউ না, ইসি নাম ছিল, ইউরোপিয়ান কমিশন, হ্যাঁ ইসি। ইউরোপিয়ান ইউনিয়ন তো হয়েছে আরও পরে। তো 2001 সালে যখন আমি গেছি তখনও কিন্তু ইউরোপের বিভিন্ন বর্ডারে কোনো সিকিউরিটি টিকিউরিটি আমি দেখি নাই। আমি নেদারল্যান্ডস থেকে জার্মানি গেছি, বেলজিয়াম গেছি, ফ্রান্স গেছি, ওই কোনো বর্ডার টর্ডার তখনই ছিল না। যদিও তখনও কিন্তু ইউরোপীয় ওই যে ইউনিয়নের যে কারেন্সি ইউরো চালু হয় নাই। তো এখন আমি মস্কো বিমানবন্দরে গিয়ে কি দেখলাম জানেন? বাংলাদেশের প্রচুর পোলাপান, শত শত পোলাপান। তা আমি একটু আশ্চর্য হলাম, ঘটনা কি? এরা তো এই দেশে বেড়াতে আসার কথা না, আর এরা এখান থেকে ঘুরে বেড়াচ্ছে কেন? এদের তো যদি ট্রানজিট কিছু থাকে তাহলে তো চলে যাবে, অথবা রাশিয়া যদি আসে তাহলে রাশিয়া ঢুকে যাবে কৌতূহলী হয়ে। তখনও কিন্তু ওটাই ছিল আমার জীবনের প্রথম মানে দেশের বাইরে ভ্রমণ, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলোর প্রথম ভ্রমণ ছিল। তো আমি একজনকে সাহস করে জিজ্ঞেস করলাম, কিরে ছোটো ভাই, তোমরা এখানে কি করো, মানে এখানে কী জন্য এসছো, ঘটনা কি তোমাদের? কয়ে যে আমরা এই দেশে আসছি দালালরে 4 লাখ টাকা দিয়ে আমাদের রাশিয়ায় ঢুকিয়ে তারপরে কি করবে, ওই যে জার্মানিতে বা হ্যাঁ বিশেষ করে জার্মানির ব্যাপারে দেখতাম যে তাদের একটা ফ্যাসিনেশন ছিল, বা ইতালি, ওইখানে নিয়ে যাবে। তা আমি বললাম তা যাও নাই? তা বললো যে যাবো কী করে, এখানে ইমিগ্রেশন আমাদেরকে আটকে দিয়েছে। ইমিগ্রেশন তাদেরকে আটকে দিয়েছে এবং এখন ওখান থেকে যাইতে দিচ্ছে না। এই ঘটনার সাথে দেশপ্রেমের সম্পর্ক কি জানেন? আমি তো যাচ্ছি আমার একটা প্রয়োজনে, আমি তো ওই যে ভিসা টিসা নিয়ে যাচ্ছি, তাই না, আমার জন্য তো কোনো সমস্যা না। বাট তখন আমি দেখলাম যে বাংলাদেশের মানুষের সাথে বাইরের দেশে কি ইমিগ্রেশনে কী আচরণ করে। দেখেন, এরা রাশিয়ার ভিসা ঠিকই নিয়ে গেছে, কিন্তু এদেরকে রাশিয়া ঢুকতে দিচ্ছে না। দেখেন যে রাশিয়ার ভিসা যে নেয় তা কিন্তু না, তারপরে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। তখন আমার মাথায় ক্লিক করলো যে বাংলাদেশের মানুষ এত বাইরে যাবে, তারপর অবৈধভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তাদেরকে এই যে এয়ারপোর্ট এখন হেনস্থা করছে, অপমান করছে, অপদস্থ করছে, এটা কেন করছে, এইটা কেন করছে? তখন আমি চিন্তা করলাম যে এই কারণে করছে, কারণ বাংলাদেশকে হীনভাবে দেখা হয়। বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, তাই না? বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, এই হেতু সেখানকার ইয়াং পোলাপান বাইরে বিদেশে ঘোরাঘুরি করবে, এটা তো যুক্তিসঙ্গত নয়। এবং নট অনলি দ্যাট, তার আগেই তো তারা পৃথিবীর বিভিন্ন দেশে অবৈধভাবে ঢুকে গিয়ে তারা কিন্তু অলরেডি পরিবেশ নষ্ট করা শুরু করে দিয়েছে এবং সেখানে তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখান থেকে লোকজন আসার পরে মানে পশ্চিমা দেশে আর কখনো ফিরে যায় না। অলরেডি সেই পরিস্থিতিটা তখন শুরু হয়ে গেছে এবং এই কারণে তাদেরকে এয়ারপোর্টে অপমান অপদস্থ করে। তো তখন তো ভাই এটা তো আমিও তো একই দেশের লোক, তাই না? তখন আমার মনে ক্লিক করবে না যে তাহলে আমরা যদি আজকে গরিব না হতাম, আমাদের দেশটা যদি কিছুটা সচ্ছল হতো, তাহলে তো এই ধরনের আচরণ করতো না। এবং তখন থেকে আমি আসলে চিন্তাভাবনা করা শুরু করি যে বাংলাদেশ যে গরিব, এটার কারণটা কি। এই কারণে আমি অনেক আগেই আবিষ্কার করেছি। আই হ্যাভ ডিসকভার্ড দ্য রুট কজ অফ দ্য পোভার্টি অফ আওয়ার মাস পিপল অফ বাংলাদেশ। এবং এই জন্যই বস্তুত আমার যাবতীয় যত ভিডিও আছে সেই রুট কজকে আমি আসলে টার্গেট করে ভিডিও করি, যেটা আপনারা হয়তো খেয়াল করছেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু নস্টালজিক হয়ে গেছিলাম। কখন যে একেবারে এই 24-25 মিনিট পার হয়ে গেল আমি নিজেও বুঝলাম না। অনেকেরই হয়তো ধৈর্যচ্যুতি ঘটালাম। অনেকেই হয়তো বলতে পারতেন যে ভাই খালি নববর্ষের শুভেচ্ছা বলে দিয়ে যদি 2-4 কথা বলে দিলেই তো হতো। ভাই আই থিঙ্ক মাইসেলফ ভেরি এক্সেপশনাল। আমি অন্যদের মতো নিজেকে মনে করি না এবং আই অলওয়েজ ট্রাই টু বি এক্সেপশনাল ফ্রম আদার্স। আমি অলওয়েজ কিন্তু অন্যদের থেকে নিজেকে এক্সেপশনাল রাখতে পছন্দ করি, কারণ মনে করি যে ওটাই আমার আইডেন্টিটি। অর্থাৎ শুধুমাত্র শুভ নববর্ষ 2026 সাল আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক,
বলে ভাই ছোটোখাটো একটা ভিডিও করে ছেড়ে দিতে পারতাম, কিন্তু হয়নি। সামহাউ নস্টালজিক হয়ে অনেক কথা বলে ফেলছি। যারা শুনলেন এবং আমার মতোই যাদের জীবন অর্থাৎ গ্রামে কেটেছে শৈশবকাল, নিশ্চয়ই আপনারাও খানিকটা নস্টালজিক হয়ে গেলেন নাকি? তো যাই হোক, পরিশেষে আবারও আপনাদের জন্যে এই শুভ নববর্ষ জানিয়ে 2026 সাল সুখ সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনুক আপনাদের জীবনে, এই কামনা করে শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।